আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবদার আলী, ব্যাঙ্গো সলিউশনের পক্ষ থেকে সবাইকে গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের গ্রাফিক্স ডিজাইন ভিডিও টিউটোরিয়ালের পরিচিতি পর্বের দ্বিতীয় দিন। তো গতদিন আমরা বিভিন্ন টুলস এবং মেনু সাবমেনু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা বাকি টুলসগুলো এবং কিছু এলিমেন্ট এই পাশে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো গতদিন আমরা দেখেছিলাম রিশেপ টুল পর্যন্ত দেখেছিলাম রিশেপ। তো এখন আমরা দেখব উইড টুল থেকে শুরু করব। উইড টুল থেকে নিচের যে টুলসগুলো রয়েছে সেগুলোর পরিচিতি দেখাবো। তো আমি এখান থেকে আমাদের লোগোটা একটু ডিলিট করে দিই। তো উইড টুল প্রথমে আমরা আজ শুরু করছি উইড টুল দিয়ে। উইড টুলের কাজটা কি সেটা আমরা দেখব। এখান থেকে আমরা পেন্সিল টুল দিয়ে একটা সুন্দর করে আমরা একটা শেপ আঁকি, সুন্দর করে। ওকে, তো শেপটা একটু স্মুথ করি। এখান থেকে এ পর্যন্ত কন্ট্রোল জেড, এখান থেকে এ পর্যন্ত। ওকে, এটা আমরা একটা শেপ আঁকলাম। তো শেপটার এই পাশটা যদি আমরা একটু মোটা করে দিতে চাই সেক্ষেত্রে আমাদের উইড টুলটা ব্যবহার করতে হবে। উইড টুল এখান থেকে নিলাম, অথবা কিবোর্ড থেকে শিফট ডাব্লু দিয়ে এখান থেকে যদি আমরা এইটা একটু মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে এর উইডটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা চাই শিফট ডাব্লু, এখান থেকে আমরা যদি চাই যে আমরা যে কোনো জায়গা থেকে এর উইডটা বৃদ্ধি করতে পারি, এখান থেকে যদি আমরা মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে এর উইডটা বাড়ানো যাবে বা কমানো যাবে। আবার এখান থেকে যদি আমরা চাই যে এখান থেকে একটু বৃদ্ধি করব, তো সেটা আমরা করতে পারবো। এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তো এখন এখান থেকে যদি আমরা আরেকটু কমিয়ে দিতে চাই, এখান থেকে উইডটা যদি আমরা আরেকটু কমিয়ে দিতে চাই, এখান থেকে আমরা একটু কমিয়ে দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই যে শেষের যে শেষ বিন্দুটা এটা যেন একেবারে মিশে যাওয়ার মতো হয়। তো সেক্ষেত্রে আমাদের উইড টুলে ক্লিক করা অবস্থায় এখানে ডাবল ক্লিক করতে হবে। করলে এখানে যে অপশনটা আসছে এখান থেকে জিরো পিক্সেল সিলেক্ট করব। তাহলে ওকে, এটা এখন দেখছি যে এটা একেবারে প্রায় মিশে গেছে। তো এভাবে আমরা আমাদের শেপগুলো বিভিন্ন আকার পরিবর্তন করতে পারবো উইড টুল দিয়ে। উইড টুলের পরে আছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলের কাজটা আসলে আমি একটু দেখাতে চাচ্ছি। ওয়ার্প টুলের কাজটা কি? এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। তো রেক্ট্যাঙ্গেলটার একটা কালার দিব, সবুজ কালার। এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম। তো রেক্ট্যাঙ্গেলটা যদি আমরা ওয়ার্প টুল সিলেক্ট করে যদি আমরা এখান থেকে নিচের দিকে একটু ড্র্যাগ করি মাউস, তাহলে এটা নিচের দিকে চলে যাবে। এভাবে যদি আমরা মাউসটাকে এইভাবে নাড়াতে থাকি তাহলে এটা ঢেউ খেলানো, মানে আমরা যেদিকে এটা মাউসটাকে ড্র্যাগ করব সেদিকেই ওটা উপর থেকে নিচের দিকে, অথবা নিচ থেকে যদি আমি উপরের দিকে যাই তো সেটা হবে। ওয়ার্প টুল আমরা যদি এখান থেকে এদিকে দিই এদিকে যাবে, আবার এদিক থেকে এদিকে যদি আমরা মাউসটাকে ড্র্যাগ করি তাহলে এটা হবে। তো যেমন আমরা যদি এখন একটা বাংলাদেশের পতাকা, উড়ন্ত পতাকা আঁকতে চাই, তো সেক্ষেত্রে আমরা ভাবছি যে কিভাবে করব। তো এখান থেকে আর একটা লাল বৃত্ত দিই, লাল বৃত্ত দিলাম। তো এখান থেকে যদি আমরা এখন শিফট এম, সরি ভুল হয়েছে, শিফট আর ওয়ার্প টুল, এখান থেকে যদি আমি এখান থেকে একটু ওড়ানো মতো করে দিলাম, আর এখান থেকে একটু নামিয়ে দিলাম, এখান থেকে। তো এখন একটা বিষয় যে কিবোর্ড থেকে যদি আমি অল্টার কি প্রেস করে মাউস ড্র্যাগ করি তাহলে আমি আমার মাউস পয়েন্টারের আকৃতি বড় বা ছোট করতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এতটুকু বড় করে নিয়ে এখান থেকে যদি এইভাবে একটু পতাকাটা একটু উড়াই দেওয়ার মতো একটা আকৃতিতে নিয়ে আসি, তো সেক্ষেত্রে
এখন মনে হচ্ছে যে আমার পতাকাটা উড়ছে। এদিক থেকে একটু এমন করে দিই, তো মনে হচ্ছে যে আমার পতাকাটা এখন উড়ছে। তো এভাবে আমরা ওয়ার্প টুল দিয়ে বিভিন্ন শেপের আকার পরিবর্তন করতে পারবো। তো ওয়ার্প টুলের পরে আছে ট্রিল টুল। ট্রিল টুলটা দিয়ে বিভিন্ন ধরনের আলপনা আঁকা যায়। তো যেমন আমি এখান থেকে একটা স্টার টুল আঁকলাম, তো স্টার টুলটা, তারপর আমি এখান থেকে ট্রিল টুল নিয়ে ট্রিল টুলটা সিলেক্ট করলাম। ট্রিল টুল দিয়ে আমি এটা কিবোর্ড থেকে অল্টার দিয়ে আমি একটু ছোট করে নিই, অল্টার প্রেস করে মাউসটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ছোট করে নিচ্ছি। তো এখানে মাউস দিয়ে প্রেস করে ধরে রাখলে একটা ডিজাইন তৈরি হবে। আমি যেখানে খুশি এভাবে ডিজাইন তৈরি করতে পারবো। এখন আমি যদি আরেকটু ছোট করে নিই মাউস পয়েন্টারটা আরেকটু ছোট করে নিই, এতটুকু এখানে আমি ছোট ছোট করে আঁকি। তো এভাবে আমরা বিভিন্ন ডিজাইন বা আলপনা আঁকতে পারবো ট্রিল টুলের মাধ্যমে। তো এটা গেল ট্রিল টুলের কাজ। আর পাকার টুলের কাজটা একটু দেখাই। পাকার টুলটা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। এখান থেকে পাকার টুলটা পাকার টুলটার সাইজটা একটু বড় করি। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি একটু সাইজটা বড় করছি। তো এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে চারপাশ থেকে এটা কুঁচকে ভিতরে চলে আসবে। এই যে দেখা যাচ্ছে যে আমার মাউস পয়েন্টারটা যত বড় হবে ততটা এরিয়া থেকে এটা কুঁচকে আসবে। এখন যদি আমি এইভাবে এখান থেকে ক্লিক করি তো চারপাশ থেকে এটা কুঁচকে আসবে। তো এভাবে আমরা খুব সহজেই বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। এটা নির্ভর করবে আমাদের প্রয়োজনীয়তার উপরে, আমাদের কোন ধরনের শেপ প্রয়োজন। তো পাকার টুল দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করা যায়। আর পাকার টুলের নিচে আছে ব্লট টুল। তো ব্লট টুলের কাজ হচ্ছে পাকার টুলের ঠিক বিপরীত, অর্থাৎ আমরা পাকার টুল দিয়ে চারপাশ থেকে কুচকে ভিতরে নিয়ে আসছিলাম, আর ব্লট টুল দিয়ে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ভিতর থেকে চারিদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে। ঠিক বিপরীত কাজ পাকার টুলের, ঠিক বিপরীত কাজ ব্লট টুল। এখানে আরেকটা আছে স্ক্যালপ টুল দিয়ে বিভিন্ন আকৃতিতে শেপগুলো নিয়ে আসা যায় যদি আমি এখানে ক্লিক করি। তো এখন একটা জিনিস, যে আমি যদি মাউস পয়েন্টারটা আমরা যদি বাইরে থেকে ক্লিক করি শেপগুলো এমন আসছে। যদি আমরা আরেকটু ছোট করে নিই, মাউস পয়েন্টারটা একটু ছোট করে নিলাম। তো এখান থেকে যদি আমরা মাউসটাকে ড্র্যাগ করি, এখান থেকে ধরে ভিতরে ড্র্যাগ করতে পারবো, আবার বাইরের দিকে আমরা ড্র্যাগ করতে পারবো। এভাবে ড্র্যাগ করে করে আমরা আমাদের বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো স্ক্যালপ টুলের সাহায্যে। আর একটা আছে স্টাইলাইজার টুলটা অনেকটা স্ক্যালপ টুলের মতোই। স্টাইলাইজার টুলটার কাজটা একটু দেখি। এখানে আমি একটা শেপ আঁকলাম। এখান থেকে যদি আমি ক্রিস্টালাইজ টুলটা ব্যবহার করে আমি যদি এখন এখান থেকে যদি ভিতর থেকে যদি আমি বাইরের দিকে মাউস ড্র্যাগ করি তাহলে এভাবে ডিজাইনগুলো তৈরি হচ্ছে। তো আবার যদি আমি বাইরে থেকে ভিতরের দিকে এভাবে মাউসটা ড্র্যাগ করি তাহলে বাইরে থেকে ভিতরের দিকে শেপের আকৃতিগুলো নিয়ে আসা যাবে। এভাবে বিভিন্ন শেপ তৈরি করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। আরেকটা আছে রিঙ্কেল টুল অর্থ ভাঁজ করা। তো এখানে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি এবং এখান থেকে আমি রিঙ্কেল টুলটা সিলেক্ট করে এখান থেকে আমি মাউসটাকে যদি ড্র্যাগ করি তাহলে এটা ভাঁজ হয়ে যাচ্ছে, লাইনটা ভাঁজ হয়ে যাচ্ছে। এভাবে আমি করতে পারি। তো আমি যদি এখন এখান থেকে রিঙ্কেল টুল দিয়ে এদিকে ড্র্যাগ করছি কিন্তু আমার এদিকে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, এখান থেকে ডাবল ক্লিক করলে এখান থেকে আমাদের বিভিন্ন অপশন আছে। এখানে দেখছি ভার্টিক্যাল 100% বাট হরিজন্টাল 0%। এখানে আমরা যদি হরিজন্টালটাও 100% করে দিই এবং এখন যদি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে এটা এদিক দিয়ে কুঁচকে যাবে। তো এটা এভাবে বিভিন্ন শেপ আমরা তৈরি করতে পারি।
আর এখানে যে টুলগুলো দেখছেন এই প্রতিটা টুল সিলেক্ট করা অবস্থায় যদি আমরা এই টুলের আইকনের উপর ডাবল ক্লিক করি তাহলে তার অপশনগুলো আসবে। এখান থেকে অপশনে আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে অপশন পরিবর্তন করতে পারবো। যে টুলটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে ডাবল ক্লিক করলে তার অপশনগুলো চলে আসবে। তো এটা ওই টুলের ব্যবহারগুলো দেখলাম আমরা। এবার আমরা দেখি ফ্রি ট্রান্সফর্ম টুল। কিবোর্ড থেকে প্রেস করলেই ফ্রি ট্রান্সফর্ম টুলে যেতে পারবো। তো এটা কাজ করার জন্য আমাদের অবশ্যই আর্টবোর্ডে আমাদের যে শেপ থাকবে সেটা সিলেক্ট করা থাকতে হবে। তো আর্টবোর্ডে আমাদের এখন এই শেপটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করলাম, করে এখন এখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রি ট্রান্সফর্মের এই আইকনটা সিলেক্ট করা আছে। তো এইটা যদি আমাদের সিলেক্ট করা থাকে তাহলে এটা আমরা যে কোনো কর্নার থেকে এটা আমরা সরাতে পারবো। তবে যেই কর্নার থেকে আমরা সরাবো তার বিপরীত কর্নারটা ঠিক একই জায়গায় স্টিল অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি এই জায়গাটা ঠিক থেকে যাবে, অর্থাৎ ঠিক জায়গাতেই ওটা অবস্থান করবে। এভাবে আমরা আমাদের শেপটাকে সরাতে পারবো। আর এখান থেকে যদি পার্সপেক্টিভ ডিস্টোর্টে ক্লিক করি তাহলে আমরা যে কোনো কর্নার থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা ডান হাতের দিকে এটাকে ট্রান্সফর্ম করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটি মাউস এদিকে ড্র্যাগ করলে এভাবে হয়ে যাবে। আবার যদি আমরা চাই এখান থেকে এই নিচের দিকে ড্র্যাগ করব সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মটা এদিকে হবে। তো এভাবে আমরা আমাদের শেপটাকে আর এই সর্বশেষ যেটা আছে ফ্রি ডিস্টর্ট, তো ফ্রি ডিস্টর্ট দিয়ে আমরা শুধুমাত্র এই কর্নারটাকেই ট্রান্সফর্ম করতে পারবো। অন্যগুলো সব যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে, শুধু আমরা একটা কর্নারকে এভাবে ডিস্টর্ট করতে পারবো। আর এখানে যদি আমরা কনস্ট্রেইনে ক্লিক করে নিই তো কনস্ট্রেইনে ক্লিক করে নিয়ে যদি আমরা এখান থেকে এটা ড্র্যাগ করি তাহলে চারিদিকের যেখানে অন্যান্য পয়েন্টারগুলো রয়েছে সেখানে সেই পয়েন্টারগুলো স্টিল থেকে যাচ্ছে, শুধুমাত্র একটা পয়েন্টার আমাদের সরাতে পারবো। তো এটা ফ্রি ট্রান্সফর্ম টুলের ব্যবহার গেল। তো এখন আমরা দেখি এখানে শেপ বিল্ডার টুলের কাজ। শেপ বিল্ডার টুলটা খুবই কাজে লাগে। শেপ বিল্ডার টুলের কাজগুলো আমরা একটু দেখি। এখান থেকে আমরা যদি দুইটা বৃত্ত আঁকি, এখান থেকে আমরা দুইটা বৃত্ত আঁকলাম, দুইটা বৃত্ত। তো এই আমরা চাচ্ছি যে এই লাল এবং সবুজ এই দুইটা মিলে একটা শেপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে পাথফাইন্ডার টুলের সাহায্যেও করতে পারি। পাথফাইন্ডার টুলে যদি এখানে এই অপশনটা না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে এখানে গেলে আপনারা দেখতে পাবেন পাথফাইন্ডার, অথবা শিফট কন্ট্রোল F9 প্রেস করলেও পাথফাইন্ডার টুলটা চলে আসবে। তো পাথফাইন্ডার টুলের সাহায্যে আমরা এটাকে একসাথে করতে পারি। আবার এখান থেকে যে শেপ বিল্ডার টুল আছে এতে ক্লিক করে আমরা যদি মাউস দিয়ে এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করি তাহলে এটা একটা শেপের আকৃতিতে হয়ে গেল। এখন এটা আমাদের একটা শেপ। আবার যদি আমরা চাই যে এখান থেকে আমরা চাচ্ছি যে এই লাল অংশটা একটা শেপ হবে, এই সবুজ অংশটা একটা শেপ হবে, এবং মাঝের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি মাঝের অংশটাও একটা শেপ হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এখানে জাস্ট একটা ক্লিক করলেই আমরা এখন দেখতে পাবো যে এটা আলাদা আলাদা একটা শেপ হয়ে গেছে। আবার আমরা যদি ভাবি যে আমরা এখান থেকে শুধুমাত্র লাল যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাই শুধুমাত্র একটা শেপ হবে, আর এই সবুজ অংশটা পুরা এখান থেকে আউট হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, করে কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে যদি আমরা মাউস দিয়ে এই অংশটাকে ড্র্যাগ করি তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র এখন লাল অংশটা আছে। আবার যদি আমরা চাই যে এখান থেকে সবুজ অংশটা থাকবে এবং এই দুইটা অংশ ডিলিট হয়ে যাবে তাহলে অল্টার কি প্রেস করে আমরা যদি এই অংশটাকে ড্র্যাগ করি তাহলে এই দুইটা অংশ চলে যাচ্ছে। এভাবে আমরা খুব সহজে যে কোনো শেপ তৈরি করতে পারবো। আর একটা আছে লাইভ পেইন্ট বাকেট দিয়ে আমরা একসাথে যদি আমাদের অনেকগুলো শেপ থাকে, যেমন এখানে যদি আমরা এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা তিনটা শেপ করে নিলাম। এখানে আমাদের তিনটা শেপ আছে। তো তিনটা শেপ যদি আমরা একসাথে এখন সিলেক্ট করি এবং সেখান থেকে আমরা
সেখান থেকে এখন দেখছি আমরা এখান থেকে যদি আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখছি যে সবগুলো এখন লাল হয়ে গেছে। তো মাঝের অংশটা যদি আমরা সবুজ করতে চাই, তো এটা বিভিন্নভাবে সহজভাবে করা যায়। এখানে আইড্রপার টুলতে আছে, সেটা দিয়েও সহজে করা যায়। তো এখানে যে অপশনটা রেখেছে, এভাবে অনেকগুলো এলিমেন্ট থাকলে সেই এলিমেন্টগুলো একবারে আপনি একটা একটা করে আর কি রং দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা লাইভ পেইন্ট বাকেটে ক্লিক করব, করে এখান থেকে আমরা যদি এখন রংটা মাঝের রংটা যদি আমরা এখন সবুজ দিয়ে দিই, দিয়ে আমরা যদি এটাতে সবুজ ক্লিক করি তাহলে সবুজ রং হয়ে যাবে, এটাতে যদি ক্লিক করি এটাও সবুজ রং হয়ে যাবে। তো এইভাবে আমরা লাইভ পেইন্ট বাকেট দিয়ে এটা বিভিন্ন শেপগুলো রং পরিবর্তন করতে পারবো। আর এখানে আরেকটা জিনিস আছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো এটা আর কি যদি সিলেক্ট থাকা অবস্থায় আপনি চান যে এটা রংগুলো একসাথে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে একসাথে সিলেক্ট করা যাবে। আর এখানে আছে আমরা দেখতে পাচ্ছি পার্সপেক্টিভ গ্রিড টুল। তো পার্সপেক্টিভ গ্রিড টুলটা দিয়ে দেখি আমরা কি করা হয়। পার্সপেক্টিভ গ্রিড টুল, এখানে আমাদের এই এলিমেন্টগুলো আমাদের এখানে থাক। এখানে এটা আমি একটু গ্রুপ করে এখানে রেখে দিই, এটা এখানে রেখে দিলাম। আর এখান থেকে আমরা তাহলে পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করলাম। এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুল ছোট বা বড় করা যাবে এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী। এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী এখান থেকে যদি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে এটা আমরা ছোট বা বড় করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী এটা সরাতে পারবো। পার্সপেক্টিভ গ্রিড টুল আসলে এটা শুধুমাত্র মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি, অর্থাৎ আর্টবোর্ডের বাইরে, এখানে আমরা দেখতে পাবো শো গ্রিড। অর্থাৎ শো গ্রিডে ক্লিক করলে আমরা যে গ্রিডটা দেখতে পাচ্ছি এটা স্কোয়ার গ্রিড, হাইট গ্রিড, আর এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড। এখানে যদি আমরা চাই যে এদিকে একটা দেয়াল এদিকে একটা দেয়াল তৈরি করব, সেক্ষেত্রে মাপটা সঠিক হওয়ার জন্য আমরা এই পার্সপেক্টিভ গ্রিড টুল ব্যবহার করতে পারি। তো এখন আমরা এখানে একটা রেক্টেঙ্গেল আঁকি, এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। আর এদিকে আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তো এটা আমরা এখানে লাগিয়ে দিই, এটাতে আমরা একটু হালকা কালার দিই। ওকে, তো এটা যদি এখন মনে হচ্ছে এদিক দিয়ে একটা দেয়াল গেছে এদিক দিয়ে একটা দেয়াল গেছে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে মাপটা এই যে সঠিকভাবে এই যে দাগ দেখা যাচ্ছে এই দাগ দিয়ে অর্থাৎ লাইন দিয়ে আমরা এই আকৃতিগুলো সঠিকভাবে নিয়ে আসতে পারবো। তো এখন যদি আমরা এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করে এইটাতে ক্লিক করি তাহলে ওইটা চলে যাচ্ছে। এখানে আমাদের এখানে স্ট্রোক দরকার নাই, ওকে। তো এখন এটা মনে হচ্ছে যে এদিক দিয়ে একটা ওয়াল আর এদিক দিয়ে একটা ওয়াল গেছে। এইভাবে আমরা বিভিন্ন কাজের জন্য পার্সপেক্টিভ টুল ব্যবহার করে থাকি। তো পার্সপেক্টিভ টুল দিয়ে আরেকটা কাজ করা যায়, যেমন এখানে আমি দেখি পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করি। তো এখান থেকে আরেকটা অপশন আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল, অর্থাৎ শিফট ভি। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করে আমরা যে কোনো এলিমেন্ট, কিবোর্ড থেকে যে কোনো এলিমেন্ট যদি আমরা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, তো দেখা যাচ্ছে যে এটা আমরা ইন ফ্রন্টে নিয়ে আসি। আর এটাতে কালার সবুজ দেওয়া আছে, তো এই কারণে বোঝা যাচ্ছে না। আমরা কালারটাকে একটু চেঞ্জ করি, আনগ্রুপ, এটার কালার আমরা একটু ব্লু কালার দিই যাতে বোঝা যায়। তো এটা আমরা দেখছি যে এটা আমাদের একটা এলিমেন্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, তাহলে গ্রুপ হয়ে গেল। তো এটা যদি আমরা এখন পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে যদি আমরা এটা এভাবে নিয়ে যাই,
তো দেয়ালের সাথে আসলে এই লোগো বা আমরা যাই বলি না কেন, সেই শেপটা যদি আমরা মনে করি যে দেয়ালের সাথে লাগানো মতো দেখা যাবে, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। এদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে এদিকে দেখা যাচ্ছে, যেদিকে বড় বড় দেখা যাচ্ছে এদিকে। এভাবে আমরা পার্সপেক্টিভ টুল দিয়ে আমাদের কাজের জন্য বা বিভিন্ন শেপ বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন মতো নিয়ে যেতে পারবো। তো পার্সপেক্টিভ টুলটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এটা পার্সপেক্টিভ টুলের কাজ আপাতত শেষ। তো এখন এখানে একটা আছে মেশ টুল। মেশ টুলটা খুবই সুন্দর একটা টুল। মেশ টুল দিয়ে বেশ মজার মজার কাজ করা যায়। তো মেশ টুলটা দিয়ে আমি কি একটা জিনিস আপনাদের দেখাই। তো মেশ টুল আসলে গ্রেডিয়েন্ট টুলের মতো, তবে গ্রেডিয়েন্টের থেকেও অনেক ভালো একটা টুল। এখানে যদি আমরা একটা রেক্টেঙ্গেল আঁকি, তো এখানে যদি আমরা এখন গ্রেডিয়েন্ট ব্যবহার করি, তো গ্রেডিয়েন্ট অতটা সুন্দর হবে না। কিন্তু এখানে যদি আমরা মেশ টুল ব্যবহার করি, অর্থাৎ কিবোর্ড থেকে ইউ প্রেস করি বা এখান থেকে মেশে প্রেস করি করে এখান থেকে যদি আমরা এখানে একটা ক্লিক করি, তাহলে চারিপাশ দিয়ে একটা মেশ তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি এদিকে, অর্থাৎ আমরা যে লাইনের উপরে ক্লিক করব, এই লাইনের উপর ক্লিক করে তার অপোজিট দিয়ে মেশ লাইন তৈরি হবে। আবার যদি আমরা এই দিকে করি তাহলে এদিক দিয়ে হবে, অর্থাৎ এর উপরে করলেও এদিক দিয়ে, এই লাইনের উপর করলেও এদিক দিয়ে। যেমন আমরা এখন এখানে থেকে এখানে ক্লিক করি, এদিক দিয়ে হয়েছে। আবার এদিক দিয়ে যদি করতে চাই, তো আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে এদিক দিয়ে। তো এখন এখানে যে পয়েন্টারগুলো রয়েছে, এই পয়েন্টারগুলো যদি আমরা এখান থেকে এই দুইটা পয়েন্টার সিলেক্ট করে আমরা এই দুইটা রং দিব সবুজ, একটু ডিপ সবুজ। আবার এই দুইটা আমরা সিলেক্ট করে এই দুইটার রং দিব একটু লাল। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে এর ভেতর, মেশের ভিতর কিভাবে গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে। মেশ টুলটা গ্রেডিয়েন্ট টুলের থেকেও অত্যন্ত সুন্দর একটি টুল। তো এ দিয়ে আমি আপনাদেরকে সরাসরি একদিন একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো এরপর আরও আছে, এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, অর্থাৎ জি কিবোর্ড থেকে জি প্রেস করলে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুল দিয়ে তো আমরা যদি ফটোশপ সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে জানি যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আসলে কী করা হয়। গ্রেডিয়েন্ট অর্থাৎ 2, 3, 4, 5 এইভাবে বিভিন্ন রকমের কালার একসাথে মিক্স করে দেওয়া যায়। তো আমি এখানে একটা শেপ এঁকেছি। তো শেপটার আমি এখানে যদি একটা কালার দিই তাহলে এটা শুধুমাত্র এক কালার। তো আমি যদি এখন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে এটাতে এটা সিলেক্ট করা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এই ডান পাশ থেকে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে বা প্যানেল আছে এখানে ক্লিক করব, করে এখান থেকে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো। তো এখান থেকে 2 কালারের গ্রেডিয়েন্ট, এখান থেকে এক পাশে ট্রান্সপারেন্ট, এক পাশে অন্য পাশে আর একটা কালার। তো এখান থেকে আবার কালারগুলো চেঞ্জ করা যাবে। তো এখানে যে আপনারা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাতে যদি ডাবল ক্লিক করি এখানে কালার অপশনগুলো আছে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এদিক দিয়ে আপনি যদি ডাবল ক্লিক করবেন, এখানে যে হ্যান্ডেলগুলোতে ডাবল ক্লিক করলে এভাবে আপনি কালারগুলো পরিবর্তন করতে পারবেন। আবার এখান থেকে আপনার যদি কালার কোড থাকে, তো আপনি ডাবল ক্লিক করলেন, এখানে অপশন আছে, এখান থেকে RGBতে গিয়ে এখানে আপনি কালার কোডটা বসিয়ে দিলেন। এভাবে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। আরও একটা বিষয় যে এখানে ভাবছেন যে এই সবুজটা আমার এই পর্যন্ত হলে ভালো হতো, তো সেক্ষেত্রে আপনি এর ফাঁকা যে কোনো জায়গাতে আর একটা ক্লিক করলে আর একটা হ্যান্ডেল তৈরি হবে। তো সেই হ্যান্ডেলটা ধরে আপনি এখানে সরাতে পারবেন আপনার প্রয়োজন মতো, যে যতটুকু আপনার গ্রেডিয়েন্ট লাগবে সেভাবে আপনি এখান থেকে আরেকটা ক্লিক করলে যে এই পাশে আমার গ্রেডিয়েন্ট, এই পাশে গ্রেডিয়েন্ট আর মাঝখানে সবুজ। তো এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদের দেখাই, এখানে লিনিয়ার হচ্ছে সোজাসুজি গ্রেডিয়েন্ট, আর যদি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যবহার করি তাহলে মাঝখান দিয়ে গোল, অর্থাৎ গোল আকারে গ্রেডিয়েন্ট ব্যবহার হবে। রেডিয়াল যদি দিই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি মাউস দিয়ে যদি এখান থেকে ড্র্যাগ করি তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা যে অংশে নিতে চাই, যতটুকু নিতে চাই ততটুকু নিতে পারবো। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আইড্রপার টুল। আইড্রপারটা টুলটা দিয়ে যেমন এখানে আমি একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি, আর এখানে আমি আর একটা এলিমেন্ট তৈরি করছি, এখানে আমি একটা এক্লিপস তৈরি করেছি।
তো এই এক্লিপসটার এখানে কালার আমার ব্লু কালার দিয়ে আমি এটা তৈরি করেছি। সরি, এটা সিলেক্ট, এখানে আমরা ব্লু কালার দিয়ে এখান থেকে কালারে কি সমস্যা হচ্ছে, এখান থেকে হ্যাঁ এখান থেকে আমি লাল কালারতে তৈরি করছি। তো আমি চাচ্ছি যে এখানে যে গ্রেডিয়েন্টটা আমি ব্যবহার করেছি সেই গ্রেডিয়েন্টটাই আমি এখানে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আইড্রপার টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে সেই গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে। আবার যদি আমি ভাবি যে এখানে আমি এই পাশের কালো যে কোনো একটা রং দিতে চাই, তো আমি আর্টবোর্ডের বাইরে যে কালার আছে আমি এই রংটা দিতে চাই, তো এখানে ক্লিক করলাম, এই রং হয়ে গেল। অর্থাৎ আমি এটা রং বা গ্রেডিয়েন্ট যে কোনো কিছু বলি না কেন, এটা পিক করার জন্য বা তুলে নেওয়ার জন্য আইড্রপার টুলটা ব্যবহার করা হয়। তো আমি যদি সাদা অংশে ক্লিক করি তাহলে এটা সাদা রং হয়ে গেছে। এখানে যদি আমার আরও কয়েকটা বিভিন্ন রঙের শেপ থাকতো, আমি এখানে দিলে সবুজ রঙের শেপ দিলাম, এখানে দিলাম আমি অন্য আরেকটা রঙের শেপ, এখানে আমি একটু লাল রঙের শেপ দিলাম। তো আমি এখন চাচ্ছি যে এই যে শেপটা আমি এঁকেছি এটাতে আমি এই কালারটা দিব। তো সেক্ষেত্রে এর কালারটা সঠিকভাবে তুলে নিয়ে আসা, এখান থেকে কপি করে আবার দেওয়া একটু ঝামেলার ব্যাপার মনে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটা সিলেক্ট করব আর এখান থেকে আইড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করব, তাহলে এই কালার। আমি যদি চাই যে হলুদ কালার দেবো তাহলে হলুদ কালার, আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে গ্রেডিয়েন্ট দিতে পারবো। এভাবে আমরা কালারটাকে খুব সহজেই পিক করতে পারবো আইড্রপার টুল দিয়ে। আর এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, ব্লেন্ড টুল, অর্থাৎ কিবোর্ড থেকে আপনারা যদি ডাব্লিউ প্রেস করেন তাহলে ব্লেন্ড টুল আসবে। ব্লেন্ড টুলটা দেখি আমরা, এখানে আমি একটা এক্লিপস বা বৃত্ত আঁকলাম। এখানে বৃত্তর আমি কালারটাকে একটু অন্য যে কোনো কালার করে দিই। তো আরেকটা আমি এখানে এঁকেছি, এখানে আমি একটু ছোট করে এঁকেছি, এখানে একটু ছোট্ট করে এঁকেছি। তো আমি চাচ্ছি এখান থেকে এই অংশটাকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিতে। সেক্ষেত্রে আমরা এই দুইটা এলিমেন্ট একসাথে সিলেক্ট করব এবং এখান থেকে ব্লেন্ড টুলে ক্লিক করব। তো ব্লেন্ড টুলে ক্লিক করার পরে যে আমরা দেখতে পাচ্ছি দুইটা সিলেক্ট করা অবস্থায়, এখন এখান থেকে একটা ক্লিক করে যদি আমি এখানে একটা ক্লিক করি, মাঝখানে দুইটা বল সহ অর্থাৎ দুইটা বৃত্ত সহ এই ব্লেন্ড টুলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে একটু ডাবল ক্লিক করি তাহলে আমার অপশনটা দেখা যাচ্ছে যে আমি স্পেসিফিক স্টেপস দিতে পারি, স্পেসিফিক ডিস্টেন্স দিতে পারি। তো আমি যদি স্টেপস দিই তাহলে কয়টা বৃত্ত চাই, এর মাঝে কয়টা বৃত্ত চাই সেটা দিতে পারবো। আবার যদি ভাবি যে এর ডিস্টেন্সটা কত পিক্সেল দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারবো। তো এখান থেকে যদি আমরা দিই যে ডিস্টেন্স এবং প্রিভিউতে আমরা একটু দেখি, এখানে 4 পিক্সেল আছে, আমরা যদি এখানে 2 পিক্সেল দিই অথবা 1 পিক্সেল দিই, ওকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এটা করার পর অবশ্যই আমাদেরকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড না করলে এটা আমরা শেপ হিসেবে ব্যবহার করতে পারবো না। তো এটা এখন এরপরে আমরা এখান থেকে পাথফাইন্ডার টুল থেকে এখানে ক্লিক করলে এখান থেকে যদি আমরা ইউনাইট ক্লিক করি তাহলে এটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে। এই শেপটা আমরা এখন যেখানে খুশি ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। আর আরও একটা বিষয় দেখি, এখানে সিম্বল স্প্রেয়ার টুল আছে। আমরা যদি কোনো একটা সিম্বল নিজেরা তৈরি করে নিই, কাস্টম সিম্বল, অথবা এখান থেকে আমরা কোনো একটা সিম্বল নিই, এখান থেকে আমরা সুন্দর একটা সিম্বল নিই, এখান থেকে ফ্লাওয়ার্স নিই, এখান থেকে আমরা ফ্লাওয়ার্স নিই। তো এই ফ্লাওয়ার্স এখান থেকে যদি আমরা এই ফ্লাওয়ার্সটা সিলেক্ট করি করে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিই তাহলে এখন একটা সিম্বল এখানে দেখতে পাচ্ছি। তো এই সিম্বলটা আমি চাচ্ছি যে এই পেজের মধ্যে অনেকগুলো সিম্বল, তাহলে আমি যদি এভাবে অল্টার প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করতে থাকি তাহলে তো আমার অনেক সময় লেগে যাবে। তো এই জন্য সিম্বল স্প্রেয়ার টুল ব্যবহার করতে পারি। তো এটা এখন আমার সিলেক্ট করা অবস্থায় আছে। তো এখান থেকে আমি যদি এই টুলটা দিয়ে এখন মাউস দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে অনেকগুলো, কি সুন্দর, এখানে অনেকগুলো সিম্বল স্প্রে করতে পারবো। তো এখন দেখছি যে কি সুন্দর করে সিম্বলগুলো স্প্রে হয়ে গেছে। তো এখান থেকে
সিম্বল স্প্রে করার এখানে আরও কিছু অপশন আছে। আমরা যদি মাউস দিয়ে প্রেস করে ধরে রাখি তাহলে অপশনগুলো আসবে। তো এখানে আছে সিম্বল শিফটার টুল। সিম্বল শিফটার টুল দিয়ে আমরা এখান থেকে সিম্বলগুলো একটু নড়াতে পারবো, সরাতে পারবো। যে আমি চাচ্ছি এখান থেকে এদিকে একটু ভিতরে নিয়ে আসি, এখান থেকে একটু ভিতরে নিয়ে আসি, শিফট করানো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। এটাকে আমরা এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো সরাতে পারবো। আবার এখানে আছে সিম্বল স্ক্রাঞ্চার টুল। সিম্বল স্ক্রাঞ্চার টুল দিয়ে আমরা এটাকে সবগুলোকে একসাথে করে জড়ো করতে পারবো। আমরা চাচ্ছি এই জায়গাটাকে এগুলো সিম্বলগুলো জড়ো করতে, সেক্ষেত্রে আমি মাউস দিয়ে যদি প্রেস করে ধরে রাখি এদিকে একটু জড়ো হয়ে গেল। আর এখানে আছে সিম্বল সাইজার টুল। সিম্বলের সাইজটা যদি আমরা একটু বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে অনেক বড় করতে পারবো। যদি আমরা ছোট করতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তারপর মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করতে হবে, তাহলে আমাদের সিম্বলগুলো ছোট হবে আস্তে আস্তে। আমরা যে জায়গার সিম্বলগুলো ছোট করতে চাই বা বড় করতে চাই আমরা শুধু সেখানেই মাউসটাকে ড্র্যাগ করব। আর তারপর এখানে আছে সিম্বল স্পিনার টুল। তো সিম্বল স্পিনার টুল আমরা এখানে দেখতেই পাচ্ছি, অর্থাৎ সিম্বলগুলো ঘোরানোর জন্য। যদি আমরা এখান থেকে একটু ক্লিক করি তাহলে এই যে আমরা ঘোরাতে পারছি, আমরা আইকন দেখতে পাচ্ছি একটা, যে কোন দিকে সিম্বলটাকে ঘোরাবো। এভাবে আমরা একটু ঘুরিয়ে দিতে পারবো। যদি আমরা চাই এদিকে ঘোরাবো তাহলে এদিকে মাউস ড্র্যাগ করব, যদি এদিকে ঘোরাতে চাই তাহলে এদিকে মাউস ড্র্যাগ করব। এভাবে সিম্বলগুলো আমরা ঘুরিয়ে নিতে পারবো। আর এখানে আছে সিম্বল স্ট্রেইনার টুল। সিম্বল স্ট্রেইনার টুল দিয়ে একটু কালারটাকে একটু স্ট্রেন করে দেওয়া যাবে। সরি, এটা সিলেক্ট হয়নি, সিম্বল স্ট্রেইনার টুল। তো এটা দেখে আমরা কালারগুলো থেকে একটু স্ট্রেন করে দিতে চাচ্ছি। আর তার নিচের অপশনটা আছে সিম্বল স্ক্রিনার। এটাও সেই কালারগুলো একটু অ্যাশ করে পরিবর্তন করে দিবে। আর এখানে আছে সিম্বল স্টাইলার টুল। সিম্বল স্টাইলার টুলের কাজ করতে গেলে আমাদেরকে, আমরা যদি যে কোনো একটা সিম্বল সিলেক্ট করি এখান থেকে আমরা সাদা সিম্বলটাকেই আমরা এটাই সিলেক্ট করলাম। তো এখন ক্লিক করা অবস্থায় আমরা এখান থেকে সিম্বল স্টাইলার টুলে গিয়ে আবার এখান থেকে গ্রাফিক স্টাইলে যেতে হবে। আমার যদি এখানে আমি কোনো কাস্টম গ্রাফিক স্টাইল তৈরি করে রাখি এবং এটাতে তখন সেই গ্রাফিক স্টাইলটা তুলে নিয়ে এখানে ক্লিক করলে তার গ্রাফিক স্টাইলটা সেটা হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি এই গ্রাফিক স্টাইলটা নিই এবং আমি যদি একটু এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সিম্বলের রংটা পরিবর্তন হয়ে গেছে। এটা আমার সিলেক্ট করা অবস্থায় আছে। তো আমি এখান থেকে আর একটা গ্রাফিক দিই, এটা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফিক স্টাইলটা পরিবর্তন হচ্ছে কিভাবে। তো এভাবে আমরা বিভিন্ন সিম্বলের গ্রাফিক্স স্টাইলগুলো পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে সিম্বল স্টাইলার টুল ব্যবহার করতে পারি। আর এখানে আছে কলাম গ্রাফ টুল। কলাম গ্রাফ টুল দিয়ে আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ধরনের কাজ করেছি, যেগুলো খুব সহজে একটা লাইন বা গ্রাফ তৈরি করা যেত। এখানে আমরা আইকনগুলো দেখেই বুঝতে পারছি যে এটা দিয়ে গ্রাফের কোনো বিষয় দেখানোর জন্য। যেমন এটাতে আমি ক্লিক করে যদি এখানে একটু ড্র্যাগ করি, এখানে যদি আমি যে ভ্যালুটা দিব, এখানে যদি আমি 100 দিই, তো এটা আসলে কলাম ওয়াইজ ভ্যালু। তো এখানে আমি 100 দিলাম। এখানে আমি 50, এখানে 100, এখানে 200, এভাবে দিয়ে আমি যদি এখানে এখন অ্যাপ্লাই করে দিই তাহলে আমি তিনটা কলামে মান দিয়েছি 50, 100, 200। এখানে 50, 100, 200 এগুলো সহজে আঁকার জন্য আর কি এই গ্রাফ টুলগুলো ব্যবহার করা হয়। এখানে যেগুলো দেখতে পাচ্ছি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলোই গ্রাফের বিভিন্ন আইকন দিয়ে বোঝানো হয়েছে। যে এটা যেমন এখানে পায় আছে, এভাবে এগুলো দিয়ে আসলে গ্রাফের কাজ করা হয়। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর্টবোর্ড টুল আছে। তো আর্টবোর্ড টুল, আমরা যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডটাকে ছোট বড় বা বিভিন্ন আকৃতিতে দেওয়ার জন্য এখানে ক্লিক করলেই এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই দিক থেকে ছোট করতে পারবো বা বড় করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আর্টবোর্ডটাকে আমাদের ইচ্ছামতো সাইজ করে নিতে পারবো এভাবে। আবার
আবার এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা বাইরে চলে গেছে। তো এটাও করতে পারি। আবার এখান থেকে ডকুমেন্ট সেটআপে ক্লিক করে এখান থেকেও এডিট আর্টবোর্ড করলেও সেই একই কাজ। এখান থেকে আমরা এই কাজটা করতে পারবো। আবার এখান থেকে অল্টার প্রেস করে যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে আমি এর একটা ডুপ্লিকেট আর্টবোর্ড তৈরি করতে পারবো, এবং ড্র্যাগের সময় যদি আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিই তাহলে আমার আর্টবোর্ডটা এখানে তৈরি হবে, এবং আমি যদি এখান থেকে শিফট প্রেস করি তাহলে এটা এর সোজাসুজি অর্থাৎ নির্দিষ্ট লাইন দিয়েই আরেকটা আর্টবোর্ড তৈরি হবে। তো এখন দেখতে পাচ্ছি আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে গেছে। তো এখান থেকে আর্টবোর্ডের সাইজগুলো পরিবর্তন করা যায়। আর স্লাইস টুল দিয়ে আমরা স্লাইস এরিয়া এঁকে নিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে এই অংশটার ভিতরে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্লাইস টুল দিয়ে এই অংশটাকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো এর ভিতরে আমরা কাজ করতে পারি এইভাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড টুল, অর্থাৎ কিবোর্ড থেকে এইচ প্রেস করলে হ্যান্ড টুল আসবে। হ্যান্ড টুল দিয়ে তো আমরা আমাদের আর্টবোর্ডটাকে যেখানে খুশি নিতে পারবো। এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করলে আর্টবোর্ডটা জুম হবে। এই যে মাইনাস দিলে, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, আর কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে। তো এটা হচ্ছে, এবং এখানে যদি হ্যান্ড টুল দিয়ে আমরা ইচ্ছা মতো এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা আমাদের জায়গা মতো আমরা কাজ করতে পারবো। আর এখানে আমরা আরেকটা আইকন দেখতে পাচ্ছি, জুম টুলটা দিয়ে আমরা যেটা করলাম যে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস তাহলে বড় হচ্ছে, কন্ট্রোল মাইনাস জুমটা ছোট হচ্ছে। তো এখান থেকে আমরা সেই একই কাজ করতে পারবো। এখন এখান থেকে যদি আমরা সিলেক্ট করে এই অংশটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমার এই অংশটা বড় করে দেখাবে। আমি যদি ভাবি এখান থেকে এই অংশটাকে অনেক বড় করে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই অংশটাই দেখতে পাবো। আবার এখান থেকে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসে ক্লিক করি তাহলে এটা ছোট হবে। আমরা যদি এই অংশটাকে ছোট করতে চাই, সেক্ষেত্রে ঠিক জুম ইন আর আউট দুইটা বিপরীত আর কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফিল কালার, আর এখানে আমাদের স্ট্রোক কালার। যেমন এটা যদি আমাদের একটা শেপ হয়, তো শেপটার ভিতরে যেটা আছে সেটা ফিল কালার, আর বাইরে দিয়ে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালারটা আমরা এখান থেকে ইচ্ছা করলে ডাবল ক্লিক করে আমরা ফিল কালারটা পরিবর্তন করতে পারবো। আর এখানে যেটা দেখা যাচ্ছে স্ট্রোক কালার, এখানে ডাবল ক্লিক করলে এটা আমাদের কালার পরিবর্তন করতে পারবো। এখানে কালারের কোড বসেও পরিবর্তন করতে পারবো। তো এখানে সিলেক্ট করা থাকতে হবে, কিন্তু আমাদের শেপটা অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। তো এখানে এখন ক্লিক করে আমি যদি এখানে অন্য একটা কালার দিয়ে দিই, তো অন্য একটা কালার দিয়েছি, আসলে এটা বোঝা যাচ্ছে না, এখানে এর স্ট্রোকটা একটু বড় করে দিই এখানে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখান থেকে দিতে পারি। আবার আমরা কালারটা ইচ্ছা করলে ফিল কালারটা এখান থেকেও দিতে পারি, স্ট্রোক কালারটা এখান থেকেও দিতে পারি। তো এখানে এগুলো, আর এখানে যে আইকনটা দেখা যাচ্ছে এটা সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, অর্থাৎ এর কালারটা রিভার্স করার জন্য আমরা এখন স্ট্রোক কালার নীল কালার দিয়েছি, লাল কালার দিয়েছি ফিল কালার। তো এটা আমরা ঠিক উল্টো করার জন্য এখন স্ট্রোক লাল আর ফিল কালার নীল, এভাবে আমরা আমাদের কালারটাকে রিভার্স করতে পারি এই আইকনটা দিয়ে খুব সহজে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সর্বশেষ আমি যে কালারটা ব্যবহার করেছি সেই কালার, এখানে সর্বশেষ আমি যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করেছি সেটা, আর এটা নান, অর্থাৎ ফিল কালার বলে আর স্ট্রোক কালার বলে নান। যেমন এখানে আমার উপরে আছে উপরের অপশনটা স্ট্রোক কালার, এটাকে আমি যদি নান করে দিই তাহলে এটা নান। এখন আমি যদি চাই যে এখানে ফিল কালারটা উপরে আছে তাহলে এটা নান, তাহলে এটা আর কোনো কালার নাই, এটা এভাবে। আর এখান থেকে দেখা যাচ্ছে ড্র নরমাল, অর্থাৎ আমি এখন আছি ড্র নরমাল মোডে, আমি এখন যেটা আঁকবো যেখানে খুশি যা খুশি আঁকতে পারি। আর এখানে ক্লিক করে ড্র বিহাইন্ড, অর্থাৎ আমি যদি এই শেপের নিচেই, এখানে আমরা যে শেপটা এঁকেছি এই শেপের নিচে যদি আর একটা এলিমেন্ট বা শেপ আঁকতে চাই, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে নিয়ে করতে পারি। আবার আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা ডুপ্লিকেট একটা করলাম, তো এটার আমরা কালার অন্য কালার দিই,
তো এটা যদি এখন আমরা এই সবুজ কালারটা যদি আমরা এই শেপটা নিচে পাঠাতে চাই, সেক্ষেত্রে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এভাবে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল 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 থার্ড ব্র্যাকেট যদি আমরা ব্যবহার করি, তো দুইটা থার্ড ব্র্যাকেট আছে, স্টার্টিং এবং এন্ডিং। তো স্টার্টিংটা আর এন্ডিংটা দেখি। এখন যেটা আছে, এখন যদি আমরা স্টার্টিং দিলে ব্যাকে যাবে আর এন্ডিং দিলে উপরে আসবে, একটা করে এলিমেন্টগুলো। এভাবে আমরা আমাদের এলিমেন্টগুলো উপরে নিচে করতে পারবো এটা। আর এখান থেকে দেখতে পাচ্ছি চেঞ্জ স্ক্রিন মোড, অর্থাৎ কিবোর্ড থেকে এফ দিলে স্ক্রিন মোডটা চেঞ্জ হয়। স্ক্রিন মোড বলতে আমরা এখন যে এরিয়াতে দেখতে পাচ্ছি, এখানে মেনু আছে, এখানে আমাদের মেনুর অপশনগুলো রয়েছে, এখানে টুলসের বিভিন্ন অপশনগুলো রয়েছে, এই পাশে এগুলো রয়েছে। তো আমি যদি চাই এখন কিবোর্ড থেকে এফ প্রেস করি, তাহলে আমার নিচের যে বারগুলো ছিল সেগুলো এখন চলে গেছে। আমার কাজ করার সময় অনেক সময় বেশি জায়গা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যদি আরেকবার কিবোর্ড থেকে এফ প্রেস করি, তাহলে এটা সম্পূর্ণ স্ক্রিন জুড়ে হয়ে যাবে। তো আমার কাজ অনেক সময় দেখা যায় যে আমার স্ক্রিনটা আরও বড় হলে ভালো হতো, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। কিবোর্ড থেকে আবার প্রেস করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। তো এখানে আর কিছু জিনিস এখন একটু দেখাবো। যদি আমরা 2-3টা ডকুমেন্ট একসাথে নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজের সুবিধার জন্য, যেমন এখান থেকে আমি কন্ট্রোল ও দিয়েছি, দিয়ে এখান থেকে আমরা ব্যাঙ্গো সলিউশনের যে সরি এটা অলরেডি ওপেন, কন্ট্রোল ও, আমি এখান থেকে আর কয়েকটা সফটওয়্যার এখানে আমি রেখেছি। এখান থেকে যদি আমরা আরেকটা ডকুমেন্ট ওপেন করলাম। তো এখন আমরা চাচ্ছি যে এই ডকুমেন্টটা আগে থাকবে, এই ডকুমেন্টটা পরে থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এই ডকুমেন্টটাকে ধরে এভাবে মাউস দিয়ে এখানে আমরা ড্র্যাগ করি, এবং এখন ছেড়ে দিই, তাহলে আমার এই ডকুমেন্টটা এখন আগে আছে আর এই ডকুমেন্টটা পরে। এখানে যদি আমি আরেকবার দেখাই, এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখন আমি ছেড়ে দেব, তাহলে এই ডকুমেন্টটা আগে, এই ডকুমেন্টটা পরে। আবার আমি এখান থেকে ধরে এর পরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারি, সেক্ষেত্রে এই ডকুমেন্টটা আগে, এই ডকুমেন্টটা পরে। এভাবে আমরা ডকুমেন্টগুলো একই জায়গায় কাজ করতে পারবো বা মুভ করতে পারবো অনেকগুলো ডকুমেন্ট থাকলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমি ভাবছি যে এখানে আমি চকোলেট লোগোটা আমি এই চকোলেট লোগোটা এঁকেছি, আমার এখানেও চকোলেট লোগোটা আছে। তো আমি ভাবছি যে যেটা এঁকেছি এটা এবং এটার মধ্যে একটু কম্পেয়ার করব, সেক্ষেত্রে আমার এখানে এসে এখানে দেখা একটু কষ্টসাধ্য মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ ডকুমেন্টস, এখানে ক্লিক করে আমরা যদি পাশাপাশি দুইটা টু আপ দিই, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ডকুমেন্টটা আমার এখানে আমি নিতে পারছি এবং এটা এখানে নিয়ে আমি পাশাপাশি দেখতে পাচ্ছি যে কি অবস্থা। আবার আমি এখান থেকে নিয়ে যদি আমি নিচে নিতে চাই, যে প্রথম ডকুমেন্ট উপরে এখানে নিচে, তাহলে এতে ডিভাইডেড বাই 2। তো এটা দিলে আমি এখন এটা আমার ইচ্ছা মতো আমি এটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমার দুইটা ডকুমেন্টের কি অবস্থা। এভাবে আমরা অনেকগুলো ডকুমেন্ট নিয়ে একসাথে কাজ করতে পারবো। তো এখন আমরা কনসলিডেট অল এটাতে ক্লিক করলাম, তো এটা চলে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, আমি যে আর্টবোর্ডে এখানে কাজ করছি এটা অনেক ছোট অবস্থায় আছে। তো এখান থেকে যদি আমরা উইন্ডো থেকে নেভিগেশন আছে, নেভিগেটরে যদি আমরা ক্লিক করি, তো এই নেভিগেটরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই নেভিগেটরে যদি আমরা এখানে রাখি, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যে অংশটা এই যে ভিতরে লাল দেখা যাচ্ছে, তো এখানে যদি আমরা এখানে একটা বারও দেখতে পাচ্ছি যে এটা দিয়ে আমরা ধরে এই পাশ করলে আমাদের যে স্ক্রিনটা জুম ইন আউট হবে। আবার এখানে ক্লিক করলেও হবে, তো এইভাবে আমরা আমাদের যে লাল অংশটা আমরা যেখানে নিয়ে যাব সেখানে আমরা অনেক বড় করে দেখতে পাবো, জুম করে দেখতে পাবো। আমাদের লাল অংশটা ধরে এখানে নিয়ে আসি, তাহলে এখানে দেখতে পাবো, এখানে কাজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নেভিগেটর, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। আর আরও একটা বিষয় একটু দেখাই,
এখান থেকে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা রোলার চলে আসছে। আবার কন্ট্রোল আর প্রেস করলে রোলারটা চলে যাচ্ছে। এখানে কন্ট্রোল আর প্রেস করলাম, এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা আমাদের রোলারের সাইজ যেভাবে দেখতে চাই সেভাবে দিতে পারবো। তো আমরা এখন পিক্সেলে দেখতে চাই, পিক্সেল আছে, এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনারা এটা পরিবর্তন করতে পারবেন। তো এখন একটা বিষয় দেখাই যে এখানে আমাদের যে আর্টবোর্ডটা শুরু হয়েছে এখান থেকে 0। তো আমি চাচ্ছি যে আমার আর্টবোর্ডটা 0 আমি এই লাইন থেকে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা যেখানে ছেড়ে দেব সেই লাইন থেকে 0টা স্টার্ট হবে, অর্থাৎ এই যে এখান থেকে 0। এখন যদি আমরা চাই আবার যে আমরা জায়গায় ফিরে যাব, তাহলে এখানে ডাবল ক্লিক করলেই আমরা ঠিক আগের অবস্থায় চলে গেছি। এটা আমাদের রোলারের কাজ। আর রোলার থেকে গ্রিড দেওয়া আমাদের অবশ্যই শিখতে হবে, কারণ গ্রিডটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজের মান অনেক সুন্দর করে দেওয়ার জন্য গ্রিডটা ব্যবহার করা হয়। তো গ্রিডের জন্য আমরা এখান থেকে রোলারের এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা যদি এখান থেকে এখানে ছেড়ে দিই তাহলে একটা গ্রিড হলো। আবার এখান থেকে আমরা এখানে একটা গ্রিড করতে পারি। ঠিক এইভাবে আমরা লেফট রাইট থেকেও আমরা এটা করতে পারবো। এটা আমাদের, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের গ্রিডের মধ্যে আছে বা এখানে আমাদের পরিবর্তন করার দরকার। তো এভাবে গ্রিডটা দিতে পারি। তো গ্রিডটা এখন আমরা দেখছি যে এই গ্রিডটা সিলেক্ট করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করলে, অর্থাৎ আর্টবোর্ডের বাইরে রাইট বাটনে ক্লিক করলে লক গ্রিডস এটা যদি উঠায় দিই তাহলে এই গ্রিডটা এখন আমরা আবার ইচ্ছামতো সরাতে পারবো। এখানে আমরা সরিয়ে দিলাম, এখানে আমরা গ্রিডটা এখানে সরিয়ে দিলাম, এভাবে আমরা সরাতে পারবো। আর যদি আমরা চাই যে এই গ্রিডগুলো আমরা রাখবো না, সেক্ষেত্রে যে গ্রিডটা আমি রাখবো না তাতে সিলেক্ট করলাম, অর্থাৎ মাউসের ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং এটা ডিলিট, এখান থেকে সিলেক্ট করলাম ডিলিট। এইভাবে আমরা মানে আমাদের গাইডগুলো ডিলিট করে দিতে পারবো। এই গাইডগুলো দিয়েই সুন্দরভাবে কাজ করা যায়, গ্রিড লাইন বা গাইড। তো এটা আমরা এখন যদি আমরা এখান থেকে লক গ্রিড করে রাখি আমার কাজের জন্য, যে আমি পরবর্তীতে এটা করতে পারবো। তো এটা আর আমি আর একটা জিনিস আপনাদের এই পাশের প্যানেলগুলো সম্পর্কে একটু হালকা পরিচিতি করাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কালারের, এখান থেকে কালার পিক করতে পারবো। আর যে কাজগুলো আমরা এখান থেকেও করতে পারছি কালার, সেম কাজগুলো আবার এখানে দেখানো হয়েছে, বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এখানে আছে কালার গাইড, এভাবে এখানে কুলার, এভাবে এখানে যে কোনো প্যানেলে আমরা কাজ করতে পারবো। আমি গতদিন দেখিয়েছিলাম কি না মনে নাই। তো এটা যদি আমরা চাই যে এই যে আমাদের পাথফাইন্ডার টুলটা এটা আমরা এখানে রেখে দেব তাহলে দিতে পারবো। তো এখান থেকে যদি আমি ক্রস করি, এখানে আমার পাথফাইন্ডার টুলটা নেই, তাহলে এখান থেকে আমরা উইন্ডো থেকে অবশ্যই আমরা সেটা নিয়ে আসতে পারবো। এভাবে এটাতে আমরা ক্লিক করলাম, এখন এটা আমরা এখানে নিয়ে এসে এখানে মাউসের ড্র্যাগ করলে এটা চলে আসবে। আবার একই প্যানেলের মধ্যে আমরা অনেকগুলো উপাদান রাখতে পারি, যেমন এখানে এটা রেখেছি, আমি এখান থেকে অ্যালাইনটা নিয়ে আসি। আমি চাচ্ছি যে অ্যালাইনটাও এর মধ্যে একই প্যানেলের মধ্যে থাক, তাহলে পাথফাইন্ডারে ক্লিক করলাম, পাথফাইন্ডার প্যানেলে অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইনে, এভাবে আমরা এটা সাজিয়ে নিতে পারি। আবার এটা এখানে নিয়ে এসে যদি আমরা ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে এটা এর মধ্যে চলে আসবে। তো এভাবে আমরা আমাদের সুবিধা মতো কাজগুলো করব, এতে কোনো সমস্যা নাই। তো আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আগামী দিন থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালের দিকে এগিয়ে যাব। প্রতিদিন আপনাদেরকে যেদিনই আমি টিউটোরিয়াল করব সেদিনই আপনাদেরকে একটা করে প্রজেক্ট শেখানোর চেষ্টা করব। তো এই বলে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ব্যঙ্গ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।